মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। ওকে খতম করতেই হবে, না হলে আরো অনেকে জেলে ঢুকবে। খতম কিভাবে? আরে এজাহাত দিলেই তো ওকে আমাদের থেকে আলাদা করে নেবে। তো কি তার আগেই আমরা যা করার করব। সালা বেঈমান, মাকে বিক্রি করে দিচ্ছিস, মর তুই। অপেক্ষা করবে তো? যাবজ্জীবন থাকতে হবে না, দেখবে আমি ঠিক ছাড়া পাবো। আমরা কিন্তু স্বাধীন ভারতবর্ষে বিয়ে করবই। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন 2025 সালে দেবারতী মুখোপাধ্যায়ের লেখা রোমাঞ্চকর উপন্যাস উল্লাসকর, যেটি প্রকাশিত হয়েছে দ্বীপ প্রকাশন থেকে। শুনছেন উল্লাসকর, পর্ব 13। খবরটা পেয়ে লীলা প্রথমে বজ্রাহত হয়ে গিয়েছিল। 3-4 দিন লেগেছিল নিজেকে সামলাতে। বিপিনচন্দ্র পালও কলকাতায় নেই। লীলা, শোভনার নিরঞ্জন পাগলের মতো একবার লালবাজারে, একবার আলিপুর জেলে অনবরত ঘোরাঘুরি করেও কিচ্ছু খবর জোগাড় করতে পারেনি। ওদিকে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়ে গেছে, তারপর থেকে কাগজে ছেয়ে যাচ্ছে নানা রকম খবর। প্রতিদিনই প্রথম পৃষ্ঠাতে আলিপুর বোমা মামলার খবর। রোজই নাকি জেরায় নতুন নতুন নাম বেরোচ্ছে। বিভিন্ন এলাকা থেকে ছেলেদের গ্রেফতার করে আনছে পুলিশ। হ্যাঁ, খুলনা থেকে সুধীর, মালদা থেকে কৃষ্ণজীবন, শ্রীরামপুর থেকে নরেন গোস্বামী, যশোর থেকে বীরেন্দ্রনাথ, এমনকি সুদূর নাগপুর থেকে ধরে আনা হয়েছে বালকৃষ্ণ হরিকানেকে। খবর পেলাম সকাল থেকে টানা জেরা চলছে সিআইডি অফিসে, লালবাজারের জেল হাজতে। একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে জানতে চাওয়া হচ্ছে। স্নান খাওয়া সব বন্ধ করে দিয়ে মানসিক চাপ বাড়িয়ে প্রশ্নের পর প্রশ্ন, এমনকি মাঝ রাতে ঘুম থেকে তুলেও জেরা চলছে। ইংরেজি খবরের কাগজগুলো সরকারের পক্ষ নিয়ে খুব চিৎকার শুরু করেছে। এত বড় সন্ত্রাসবাদ বাংলার বুকে মাকড়সার জালের মতো ছড়িয়ে পড়েছিল। একে নাকি সমূলে উৎপাটন করতে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছেন এক ডেপুটি পুলিশ সুপার রামসদয় মুখার্জি। তিনি নাকি পুলিশ মহলে বিখ্যাত তার জেরা করার পদ্ধতির জন্য। লাঠি কিংবা হুমকি নয়, তিনি কিছুই দেন না। উল্টে এমন নরম বন্ধুর মতো ব্যবহার করেন, বন্দীরা তাতেই বিভ্রান্ত হয়ে সব কিছু বলে দেয়। এভাবেই একের পর এক তথ্য সামনে আসছে। কমিশনার হ্যালিডে সগর্বে জানিয়েছেন, রামসদয় তাদের দপ্তরের একজন অ্যাসেট। সকালের খবরের কাগজ এলেই লীলা হুমড়ি খেয়ে পড়ে। একসঙ্গে এখন প্রায় 10-12টা কাগজ প্রতিদিন খুঁটিয়ে খুঁটিয়ে পড়েও। কোথাও যদি কোনো বাড়তি তথ্য পাওয়া যায়। লীলার বিমাতা বিরাজমোহিনী খুব কম কথা বলেন, তবে তিনিও এখন উতলা। রান্নাঘর থেকে এসে একবার জিজ্ঞেস করে গেলেন, আজ কিছু খবর পেলেই পালুদের? না ছোট মা, আরও একদল নতুন ছেলেকে ধরেছে। ইন্দ্রনাথ নন্দী, যতীন্দ্রনাথ ব্যানার্জি, চন্দননগর ডুপ্লে কলেজের প্রফেসর চারুচন্দ্র রায়, নবশক্তির দেবব্রত, তাকে মনে আছে? সেও ধরা পড়েছে। এই কথাবার্তার মধ্যেই শোভনা ঘরে ঢুকলো দ্য স্টেটসম্যান কাগজটা হাতে নিয়ে। এই তো বারিন ঘোষ কনফেস করেছেন, তিনি নাকি বাংলায় গুপ্ত সমিতির প্রতিষ্ঠাতা। তার প্রধান 2 সহকারী উপেন্দ্রনাথ ব্যানার্জি আর উল্লাসকর দত্ত। কথাটা শুনেই লীলার বুকটা ছ্যাঁত করে উঠল। এইদিকে এই কাগজে উপেনবাবু বলেছেন ওরা নাকি 3 জনেই নেতা। উপেনবাবু শিক্ষা বিভাগের, উল্লাস বোমা বিভাগের, আর বারিনবাবু রণকৌশলের। বারিন ঘোষের একটু নিজে সব কৃতিত্ব নেওয়ার স্বভাব আছে, এ অনেকের মুখেই শুনেছি। আমি তো বুঝতেই পারছি না যে এই কনফেশন দিয়ে লাভটা কি হচ্ছে। রামসদয় মুখার্জি নামের ওই পুলিশ কর্তা বারিন ঘোষকে বুঝিয়েছেন ওদের সব কাণ্ডকীর্তি সারা দেশের কাগজে প্রচারিত হবে, আর শাস্তিও নাকি লঘু করে দেয়া হবে। যে 2টো জায়গা থেকে বোমা পাওয়া গেছে, উল্লাস সেগুলোর সবকিছুর দায় নিয়েছে। কেন? ওর 2 বন্ধু না হলে বিনা দোষে শাস্তি পাবে যে। পুলিশ উল্লাসের হাতে লেখা একটা বম্ব ম্যানুয়ালও পেয়েছে। এই অংশটা পড়ে দেখ। লীলা একটা কাগজ বাড়িয়ে দিল। শোভনা কাগজটা হাতে নিল। আলিপুর বোমা মামলা সম্বন্ধে যতদিন অতিক্রান্ত হইতেছে,
ততই রুদ্ধশ্বাস সংবাদ বাহির হইয়া আসিতেছে। একদিকে অরবিন্দ ঘোষ মুজফ্ফরপুরের হত্যাকাণ্ডের সঙ্গে তাহার সমস্ত সম্পর্ক অস্বীকার করিতেছেন, অথচ তাহার অনুজ শ্রীমান বারিনচন্দ্র ঘোষের স্বীকারোক্তি অনুসারে হ্যারিসন রোড ও মুরারিপুকুর হইতে যে সমস্ত উপকরণ উদ্ধার হইয়াছে তাহা গোয়েন্দা বিভাগের চক্ষু বিস্ফারিত করিয়া দিতেছে। শোনা যাইতেছে কেবলমাত্র বোমা ও বোমার মশলাই উদ্ধার হইয়াছে 5 পেটিকার মতো। ইহা ছাড়াও পাওয়া গিয়াছে বোমার খোল তৈরির যন্ত্র, লোহার ছাঁচ, নানাবিধ বিপজ্জনক রাসায়নিক দ্রব্য ও অম্ল। অধিকন্ত শ্রীমান উল্লাসকর দত্তের হাতে তৈয়ারি কয়েকখানি বোমাও ধৃত হইয়াছে, যাহার বিস্ফোরণ ক্ষমতা মারাত্মক বলিয়া মন্তব্য করিয়াছেন সরকারের বিস্ফোরক বিশেষজ্ঞ মেজর স্মলউড মহাশয়। আরও আশ্চর্যের বিষয়, মুরারিপুকুর থেকে একটি হস্তলিখিত বোমা নির্মাণ গ্রন্থ উদ্ধার হইয়াছে। মেজর স্মলউড উক্ত পুস্তক পরীক্ষা করিয়া বিস্ময় প্রকাশ করিয়াছেন, ইহা এমন রূপে রচিত যাহাতে অতি স্বল্প শিক্ষিত ব্যক্তি পর্যন্ত সহজে বোমা প্রস্তুত করিতে সক্ষম হইবে। ইহা ইতিমধ্যেই পরিস্ফুট। সমগ্র গুপ্ত সমিতির বিস্ফোরক বিভাগের কাণ্ডারী ছিলেন শ্রীমান উল্লাসকর দত্ত। পুস্তকটিও তাঁহারই রচনা, এই বিষয়ে গোয়েন্দারা একরকম নিঃসন্দেহ। মনে হইতেছে উল্লাসকরের পরিণতিও ক্ষুদিরাম বসুর ন্যায়ই হইবে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, উল্লেখিত বিপ্লবী উল্লাসকর দত্তের পিতা শ্রীযুক্ত দ্বিজদাস দত্ত মহাশয় শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ পদে অধিষ্ঠিত ছিলেন। পুত্রের এইরূপ কুকার্যের সংবাদ প্রকাশিত হইবার পরেই তাহাকে স্বীয় পদ হইতে অব্যাহতি দেওয়া হইয়াছে। শোভনা ফ্যাকাশে চোখে লীলার দিকে তাকালো। লীলা দীর্ঘশ্বাস ফেলে ভাইয়ের দিকে তাকালো। পড়লি? এইবার এই কাগজের লেখাটা শোন। মেদিনীপুরের হেমচন্দ্র কানুনগো কোনো রকম স্বীকারোক্তি দিতে সম্মত নন। তিনি মুখে কুলুম পেটে বসে আছেন। আর অরবিন্দ ঘোষ তো ম্যাজিস্ট্রেটের এজলাসে জানিয়েই দিয়েছেন তার হয়ে তার উকিল যা বলার বলবেন। অরবিন্দ ঘোষের উকিলকে? চিত্তরঞ্জন দাস। সরকারের হয়ে লড়ছেন ইয়ার্ডলি নর্টন। ম্যাজিস্ট্রেট বার্লে সাহেবের এজলাসে শুনানি চলছে। তুই দেখা করতে যাবি না? না। কেন? ওকে নিশ্চয়ই খুব মেরেছে। আমি সহ্য করতে পারবো না। লীলার চোখের কোণে জল চিকচিক করে উঠল। শোভনা চুপ করে বসে রইল। ওর ভিতরটাও কেমন দপদপ করছে। বাইরের রাস্তা থেকে শঙ্খ কাঁসর ঘণ্টার শব্দ ভেসে আসছে, বোধহয় কোনো কীর্তন দল। অনেকক্ষণ পরে শোভনা বলল, নিরঞ্জন কোথায়? জানি না, ভাইকে ইদানিং বড় অচেনা লাগে। কেন? সে তো কোনো বিপ্লবী দলে নাম লেখায়নি। তা লেখায়নি, তবে সে এক সনাতন দলের সদস্য। আমিষ খাওয়া ছেড়ে দিয়েছে, গান গায় আর চাঁদা তোলে। এই যে বাইরে কীর্তন শুনছিস, এই দলগুলোর মধ্যেও অনেকে কিন্তু গোপনে স্বদেশী করে। কিছুদিন আগে ট্রামে এক সাহেবের মুখে ঘুষি চালিয়ে তার রিভলভার কেড়ে নিয়ে পালিয়ে এসেছিল নিরঞ্জন। কি বলছিস তুই? এসব তো আমায় কেউ জানায়নি। সঙ্গে তো জামাইবাবুই ছিলেন। সাহেবটা নাকি ইচ্ছে করে গায়ে পা দিচ্ছিল, গালিগালাজ করছিল। তুই চিন্তা করবি বলে হয়তো জামাইবাবু তোকে কিছু বলেননি। তারপর উল্লাসকে খবর পাঠিয়েছিলাম। ও এসে নিরঞ্জনকে বুঝিয়ে শুনিয়ে রিভলভারটা নিয়ে গেছে। শোভনা বিস্ময়ে স্থবির হয়ে গেল। নিরঞ্জন ছোট ভাই, তাকে এখনো শিশু বলেই ভাবেও। সে কবে এত বড় হয়ে গেল? ঠিক এই সময়ে রান্নাঘর থেকে এসে ঢুকলেন বিরাজমোহিনী। নিরঞ্জনকে নিয়ে কি সব বলছিল যেন মনে হলো। সে আবার কিছু করেছে নাকি?
না না। লীলা দ্রুত সামাল দিল। সেদিনের ঘটনা আর কেউ জানে না। বাবা অর্ধেক সময় থাকেন না, ওদের এতগুলো ভাই বোনকে নিয়ে ছোট মা একা থাকেন, তাকে এসব জানিয়ে দুশ্চিন্তা বাড়িয়ে কি লাভ? ওদিকে বিরাজমোহিনীর কথায় ভাবনার ছেদ পড়ে লীলার। তাই বল, আমি ভাবলাম এই তো সকালে আমার একটা কাগজ ধরিয়ে হাওয়া হয়ে গেল, আবার সে ব্যাটা কি করেছে। বিরাজমোহিনী আঁচলের খুঁট থেকে একটা কাগজ বের করলেন। কি এটা? জানি না, নিরঞ্জন দিতে বলেছিল। তুই তখন স্নানে ঢুকেছিলি, তারপর আমিও তালে গলে ভুলে গেছি। এই নে ধর। বিরাজমোহিনী আবার রান্নাঘরের দিকে চলে গেলেন। লীলা ভ্রুকুঁচকে কাগজটা নিল। কাগজ ঠিক নয়, একটা ভাঁজ করা ঠোঙা। সেটা খুলতেই ঠোঙার উল্টো পিঠে চোখে পড়ল একটা কাগজ সাঁটা। কাগজের লেখার দিকে তাকিয়েই লীলার চোখের সামনেটা কেমন দুলে উঠল। এই হাতের লেখা তার যে বড় চেনা। উল্লাস, উল্লাস চিঠি লিখেছে আমাকে, এইভাবে ঠোঙার মধ্যে করে। ওর মুখের অভিব্যক্তি দেখেই শোভনাও যেন আন্দাজ করতে পেরেছে প্রেরকের নাম। সে অস্ফুটে বলল, নিরঞ্জনকে কিভাবে এটা পালু দিল? জানি না, পোস্টে আসেনি। লীলা কাঁপা হাতে চিঠিটা পড়তে শুরু করল। লীলা, অনেক কসরত করে তোমায় লিখছি। কেমন আছো? জানি খুব কষ্টে আছো তুমি। ভাবছো আমায় বুঝি খুব অত্যাচার করছে, সেই জন্য একদিনও দেখা করতে আসছো না। পাগলি আমার, দুঃখ পেও না। আমাদের সবাইকে প্রথমে আলাদা আলাদা সেলে রেখেছিল, এখন অরবিন্দ দাদার মতো গম্ভীরদের আলাদা ঘরে রেখেছে, আর আমাদের সবাইকে দিয়েছে একটা বড় ঘরে। আমরা এখানে ভালোই আছি। সকাল হলেই আমি আর হেমদা গান বাজনা শুরু করে দিই। আড্ডায় মজায় ভালোই সময় কাটে, যেন এক বিরাট ধর্মশালা। জানো লীলা, হেমদা যে কত রকম ভেলকি দেখাতে পারেন। ও, কিছু প্রহরীর সঙ্গে ভাব জমিয়ে বাইরে থেকে কত কিছুর আমদানি করেন। একদিন তো জেলের হাসপাতালে বিরিয়ানি বানিয়ে তাক লাগিয়ে দিলেন। জানো, অরবিন্দ দাদা এখন সারাদিনই ধ্যান করেন। তাঁর দেখা দেখি অনেকেই এখন ধ্যান শুরু করেছেন। তবে পুলিশের জেরার কোনো শেষ নেই। ভোরবেলা উঠে জেরা, ঘুম থেকে মাঝরাতে তুলে জেরা, উঠতে জেরা, বসতে জেরা। বার্লে সাহেবের আদালতে জেরা শেষ হলে এই মামলা চলে যাবে জজ কোর্টে। তুমি ভাবছ আমি কি না কি বলবো। আমি শুধু ধরণী আর নগেনকে বাঁচাতে চাই লীলা। ওদের কি দোষ বলো? কিন্তু জানো, আমি সব কিছু খুলে বলার পরেও পুলিশ ওদের ছাড়ছে না। আমায় যা করে করুক, শুধু ওদের ছেড়ে দিলে আমি শান্তি পাই। সুশীলের বাবা প্রতি রবিবারই আমাদের জন্য আম, কাঁঠাল, মিষ্টি এসব পাঠান। কিন্তু লীলা, আমার খুব কড়া পাক খেতে ইচ্ছে করে। তুমি যেদিন দেখা করতে আসবে, আমার জন্য ভীমনাগের সেই কড়া পাকের সন্দেশটা আনবে। তোমায় প্রতিদিনই স্বপ্নে দেখি। যেটা লিখতে পারলাম না সেটা বুঝে নিও। ভালো থেকো। ইতি, শুধু তোমার, উল্লাস। পড়তে পড়তেই লীলার চোখ দিয়ে জল গড়াতে শুরু করেছিল। পড়া শেষ করে ও হাউ করে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে বলল, ও কেউ যদি ক্ষুদিরামের মতো ফাঁসি দেয়, আমি নিজেকে শেষ করে দেব। দেখে নিস বর্দি। শোভনাও কাঁদছিল। উল্লাস শুধু ওর দেওর নয়, নিজের ভাইই বলা চলে। কত খুনসুটি, কত হাসি মজা, কত পেছনে লাগা। ও লাল চোখে বলল, শিবপুরের বাড়ি থেকে একবার ঘুরে আসবি? আমি অরবিন্দ ঘোষ। এই আমার বয়ান স্বেচ্ছায় লিপিবদ্ধ করিতেছি, আপনারা নথিভুক্ত করিতে পারেন। 1908 সনের শুক্রবার 1 মে আমি বন্দে মাতরম অফিসে বসিয়াছিলাম। তখন শ্রীযুক্ত শ্যামসুন্দর চক্রবর্তী আমার হাতে মজফ্ফরপুরের একটা টেলিগ্রাম দিলেন। পড়িয়া দেখিলাম মজফ্ফরপুরে বোমা ফাটিয়াছে, 2 ইউরোপিয়ান স্ত্রীলোক হত। সেদিনের এম্পায়ার কাগজে আরো পড়িলাম, পুলিশ কমিশনার বলিয়াছেন, আমরা জানি কে কে এই হত্যাকাণ্ডে লিপ্ত এবং তাহারা শীঘ্র গ্রেপ্তার হইবে। আমি জানিতাম না যে
তখন আমি এই সন্দেহের মুখ্য লক্ষ্যস্থল। আমি পুলিশের বিবেচনায় প্রধান হত্যাকারী, রাষ্ট্র বিপ্লব প্রয়াসী যুবক দলের মন্ত্রদাতা ও গুপ্ত নেতা। জানিতাম না যে এই দিনই আমার জীবনের একটি অঙ্কের শেষ পাতা। আমার সম্মুখে 1 বৎসরের কারাবাস। এই সময়ের জন্য মানুষের জীবনের সঙ্গে যতই বন্ধন ছিল সবই ছিন্ন হইবে। বলিতেছি 1 বৎসর কারাবাস, বলা উচিত ছিল 1 বৎসর বনবাস, 1 বৎসর আশ্রমবাস। অনেকদিন হৃদয়শত নারায়ণের সাক্ষাৎ দর্শনের জন্য প্রবল চেষ্টা করিয়াছিলাম। উৎকট আশা পোষণ করিয়াছিলাম জগদ্ধাতা পুরুষোত্তমকে বন্ধুভাবে প্রভুভাবে লাভ করি। কিন্তু সহস্র সাংসারিক বাসনার টান, নানা কর্মে আসক্তি, অজ্ঞানের প্রচণ্ড অন্ধকারে তাহা পারি নাই। শেষে পরম দয়ালু সর্বমঙ্গলময় শ্রীহরি সেই সকল শত্রুকে এক কোপে নিহত করিয়া তাহার সুবিধা করিলেন। যোগাশ্রম দেখাইলেন, স্বয়ং গুরুরূপে সখারূপে সেই ক্ষুদ্র সাধন কুটিরে অবস্থান করিলেন। সেই আশ্রম ইংরেজের কারাগার। অরবিন্দ নিবিষ্ট মনে লিখে চলেছিলেন। সাধারণত বন্দীদের এত কথা কাগজে দেওয়া হয় না, কিন্তু অরবিন্দর জন্য ব্যতিক্রম। একটা করে পৃষ্ঠা শেষ হওয়ার পর তা তুলে দিচ্ছিলেন পাশে বসা উল্লাসের হাতে। উল্লাস যত্ন করে সেগুলোয় 1-2 করে ক্রমিক সংখ্যা বসাচ্ছিল। অন্যরা বার কয়েক এসে খাওয়ার জন্য তাগাদা দিয়ে গেছে। উল্লাস সংক্ষেপে বলেছে, আসছি, তোরা খেয়ে নে। কয়েকদিন হলো 23 নম্বর ওয়ার্ডের এই বিশাল হলঘরটিতে এখন ওদের সবাইকে একসঙ্গে রাখা হয়েছে। তাতে মজা বেড়ে গেছে আরও অনেকখানি। অরবিন্দ আর দেবব্রত বেছে নিয়েছে ঘরের 2টি কোণ। বাকি সব ছেলে মিলে এদিক ওদিক ছড়িয়ে শুয়ে বসে থাকে। শেষ পৃষ্ঠা পড়তে পড়তে উল্লাস বলল, দাদা, একটা ভুল হয়ে গেছে মনে হচ্ছে। কে? আপনি লিখেছেন 1 বৎসর কারাবাস। কারাবাসের সময় তো আমরা এখনো জানি না। উল্লাসের কথায় অরবিন্দ প্রশান্ত মুখে হাসলেন। এটা তো খসড়া, এরপর কত পরিমার্জন করব, তবে আমি ছাড়া পাব। কথাটা শুনে উল্লাস বিভ্রান্ত মুখে তাকিয়ে রইল। ভাবল, ক্ষুদিরাম বোমা মারতে গিয়ে ফাঁসিতে চড়েছে। সে ছিল দলের একজন সদস্য মাত্র। এদিকে অরবিন্দ গুপ্ত সমিতির অবিসংবাদী নেতা। ফাঁসির ভয় নয়, দীপান্তরের চিন্তা নয়, তিনি ছাড়া পাবেন তা নিশ্চিত। অরবিন্দ বোধহয় ওর মনের কথা বুঝতে পারলেন। বললেন, তোমাদের কাছে এটা কারাবাস, বুঝলে উল্লাস? আমার কাছে এ সাধন কুটির, ব্রিটিশ গভর্নমেন্টের কোপদৃষ্টির একমাত্র ফল। আমি ভগবানকে পেয়েছি। উল্লাস চুপ। অরবিন্দ ধীর কণ্ঠে বললেন, কি জানো উল্লাস, আমার মনে হয় এই যে সার্জেন্ট, ওই যে ইংরেজ সেপাই, তুমি, আমি, এমনকি কিংসফোর্ড, সবার মধ্যেই বিরাজ করছেন শ্রীকৃষ্ণ বাসুদেব। কিংসফোর্ডের ভেতরেও? হ্যাঁ, তিনি আছেন সর্বত্র। আমায় যেদিন গ্রেফতার করা হলো, তার আগের রাতে আমি নিশ্চিন্তে ঘুমোতে গিয়েছিলাম। ভোর 5টার দিকে আমার বোন সরোজিনী এসে আমায় ডাকল, পুলিশ এসেছে নাকি। পরের মুহূর্তেই 1 গাদা সশস্ত্র পুলিশ ঘরে ঢুকে পড়ল। সুপারিনটেন্ডেন্ট ক্রেগান এবং আরও কয়েকজন লাল পাগড়ির ইন্সপেক্টর, কিছু গোয়েন্দা। তারা সকলে এমনভাবে পিস্তল হাতে ভেতরে ঢুকল যেন আমি কোনো ডাকাত দলের সর্দার। তারপর যখন প্রথম এই জেলে এলাম, মনে হয়েছিল পাগল হয়ে যাব। দেওয়ালের শ্যাওলা, টিনের বাটি, কালো লাল পিঁপড়ের লড়াই, অদ্ভুত মানসিক যন্ত্রণা হচ্ছিল। আর ঠিক তখনই যেন ঈশ্বর আমার মন নিয়ে খেলতে শুরু করলেন, দুঃখটাকেই আনন্দে বদলে দিলেন। একদিন হঠাৎ বুঝলাম, এই শিকল, এই কারাগার সবই তাঁর লীলা। আর তখন থেকে আমি যেদিকে তাকাই কেবল তাকেই দেখি, বন্দীদের চোখে, প্রহরীর মুখে, এমনকি শত্রুর কণ্ঠেও। উল্লাস বিস্মিত দৃষ্টিতে তার দিকে চেয়ে রইল।
তাহলে আপনি কষ্টই পাননি? শরীর কষ্ট পায়, গরমে হাঁসফাঁস, জলের তৃষ্ণা, একটাই থালায় খাওয়া আর শৌচের জল সবই সহ্য করতে হয়। কিন্তু মনে কোনো কষ্ট নেই, কারণ যেদিন ঈশ্বরকে অনুভব করলাম সেদিন থেকেই এই কারাগার আমার কাছে আশ্রম হয়ে উঠেছে। ওরা আমায় শাস্তি দিতে চেয়েছিল, কিন্তু ফল হলো উল্টো। আমি তার সান্নিধ্য পেলাম। ঠিক এই সময় পেছন থেকে কার যেন গলা শোনা গেল। ওহে উল্লাস, ধর্মকথা শোনা হলে খেতে এসো, না হলে পেটে কিল মেরে পড়ে থাকতে হবে। উল্লাস পেছনে তাকালো। হেমদাদা। হেমচন্দ্র খানিকক্ষণ উল্লাসের মুখের দিকে তাকিয়ে রইলেন। কিছু বলতে গিয়েও থেমে গেলেন। তারপর মাথা ঘুরিয়ে হাঁটতে লাগলেন ঘরের অন্যদিকে। উল্লাস পাতাগুলো গুছিয়ে রেখে উঠে এলো। হলের ওই দিকে গমগম করছে বন্দীদের ভিড়। একটা কোণে বসে হেমচন্দ্র ভাত মাখছিলেন। পাশে বসে খাচ্ছে নগেন, ধরণী আর বালকৃষ্ণ। নগেন আর ধরণীকে দেখলে এখনো চোখের দিকে তাকাতে পারে না উল্লাস। অপরাধ বোধ যেন কুড়ে কুড়ে কামড়ায়। উল্লাস বারবার বলার পরেও পুলিশ ওদের এখনো ছাড়ল না। নগেন অবশ্য ওকে দেখে সহজভাবে হাসল। খবর শুনেছিস? কি খবর? নগেনের বদলে এবার ধরণী ম্লান মুখে শুকনো ভাত চিবোতে চিবোতে বলল, মামলা এবার আলিপুর দায়েরা আদালতে উঠবে? লাগবে না, অথচ আমাদের কোনো উকিল নেই। কেন? উকিল ধরার টাকা কই? ফান্ডে যা চাঁদা উঠেছিল সব খরচ হয়ে গেছে ম্যাজিস্ট্রেটের এজলাসেই। ছোটখাটো উকিল তো দাঁড়াতেই পারবে না। এক মারোয়াড়ি ব্যবসাদার ৬,০০০ টাকা দিয়েছেন। ওই টাকায় চিত্তরঞ্জন দাস লড়ছেন অরবিন্দ ঘোষের হয়ে। আর বাকিরা? খাওয়া থামিয়ে হেমচন্দ্র এতক্ষণে মুখ খুললেন। বাকিরা হলো পুকুরের বেওয়ারিশ মাছ, জালে একবার পড়লে আর রক্ষা নেই। কেউ কিনবে, কেউ কেটে খাবে। তবে নেতাদের জন্য আলাদা ব্যবস্থা। রাঘব বোয়াল কি না, তাঁরা কেউ অন্যদের নাম ফাঁস করে দিয়ে ভালো মানুষ সাজবেন, কেউ আবার ভগবানের দোহাই দিয়ে ধ্যানে বসবেন। তবে হ্যাঁ, ভগবান কিন্তু বিচারে সওয়াল করতে আসবেন না, তখন উকিলটা ঠিক নিতে হবে। উল্লাস অস্বস্তি লুকোতে পারল না। বারিনোর বন্ধু আর হেমচন্দ্র অরবিন্দ দুজনেই আদর্শ, দুরকমভাবে। কোথাও একটা ভুল হচ্ছে নিশ্চয়ই। এর মধ্যেই একটু দূরে বসে ঝিমোতে থাকা বারিনের কানে বোধহয় কথাগুলো গেছে। সে তীক্ষ্ণ কণ্ঠে বলল, আপনি আর ছেলেদেরকে খেপাবেন না হেমবাবু। সকলের জন্য আলাদা আলাদা উকিলের মতো ফান্ড কি আমাদের আছে? হেমচন্দ্র আর অপেক্ষা করলেন না, সঙ্গে সঙ্গে বললেন, তা দীক্ষার সময় আগে ভাগে এসব তো কেউ বলে রাখেনি যে শেষমেশ ছেলেদের মরতে হবে আর বড়রা আধ্যাত্মিকতার খোলস গায়ে চাপাবে? ক্ষুদিরামের মতো বাচ্চাগুলো জীবন দেবে আর নেতারা জেলের গরাদের মধ্যে ভগবান খুঁজবে? বারিন পাংশু মুখে দূরে তাকাল। হেমচন্দ্রের গলার জোর যথেষ্ট। ঘরের ওই প্রান্তে বসে থাকা অরবিন্দর কানে কথাটা গেছে নিশ্চয়ই, কিন্তু তিনি এখন ধ্যানে মগ্ন, নির্বিকার মুখ। হেমচন্দ্র খাওয়া সেরে উঠে এবার উল্লাসের দিকে তাকালেন। আর উল্লাস, তোমার মতো ব্রিলিয়ান্ট পিওর একটা ছেলে কিনা এইসব ভগবানের কথা শুনে মুগ্ধ হচ্ছে? ভগবানের নিয়ম কি সবার জন্য আলাদা আলাদা? মনে নেই ক্ষুদিরাম যেদিন কলকাতা থেকে মুজফ্ফরপুরে ট্রেনে উঠেছিল, সেই দিন তার কথা মনে নেই? উল্লাস ধীরে ধীরে মাথা নাড়ল। সেদিন ভোরবেলা ক্ষুদিরামকে ওরা নিয়ে গিয়েছিল স্কটসলেনে, অরবিন্দর কাছে। অরবিন্দ স্নান সেরে চণ্ডীপাঠ করে ক্ষুদিরামের মাথায় হাত রেখেছিলেন। ছেলেটা এমন পাগল ছিল, সবার থেকে লুকিয়ে উল্লাসের থেকে আর একটা রিভলভারও নিয়েছিল। ও নাকি দুহাতেই বন্দুক চালাতে পারে। উল্লাসের চোখ দুটো জ্বালা করে উঠল। হেমদাদা আবার কিছু বলতে যাচ্ছিলেন, এমন সময় সুশীল দৌড়ে এসে ফিসফিস করল, খবর আছে হেমদা। কি খবর? হেমচন্দ্রের কান সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে উঠল। সুশীল গড়গড় করে বলে গেল, পিয়াদাকে বকশিস দিয়ে জানতে পেরেছি, একদম পাক্কা খবর। নরেন রাজসাক্ষী হবে। কি? হ্যাঁ, জমিদার বাড়ির ছেলে বলে কথা। এই জেলের মধ্যে নাকি ও আর পৌঁছতে পারছে না। ও অ্যাপ্রুভার হবে, তাহলে পরে ওকে আর ওর ফ্যামিলিকে প্রোটেকশন দিয়ে সরকার বিলেত পাঠিয়ে দেবে।
ম্যাজিস্ট্রেট বার্লের কোর্টেও নাকি অনেক কিছু বলেছিল, আমরা তখন টের পাইনি। ওই একই বয়ান আলিপুরের কোর্টে দিলেই খেলা শেষ। আমরা তো যাবই, আরও অন্তত 30 জন ধরা পড়বে, দেখে নিও। মারাত্মক খবর। মুহূর্তে কলহ মিটে গেল। বারিন সরে এলো হেমচন্দ্রর দিকে। উপেন, উল্লাস সবাই গোল হয়ে বসে পড়ল। বারিন ছেলেদের নাম বলেছে ঠিকই, কিন্তু রাজসাক্ষী হওয়া মানে তো মারাত্মক ব্যাপার। ফুলারকে মারার প্ল্যান, ফ্রেজারকে মারার প্ল্যান, নারায়ণগড়, মানকুণ্ডু সব সামনে চলে আসবে। উল্লাস আর চোখে দূরে বসে থাকা নরেনের দিকে তাকালো। সে কৃষ্ণজীবনের সঙ্গে গল্পে মত্ত। গল্প না ছায়, সব কথা বের করছে পেট টিপে। উল্লাসের ইশারায় সত্যানন্দ সরিয়ে নিয়ে এলো কৃষ্ণজীবনকে। ততক্ষণে বারিন আর হেমচন্দ্রের আবার মতবিরোধ শুরু হয়ে গেছে। বারিন গিয়ে দু এক কথায় অরবিন্দকে সব জানিয়েছে। অরবিন্দ চুপচাপ শুনেছেন, তারপর নরেনকে বোঝাতে বলে আবার ধ্যানে মন দিয়েছেন। হেমচন্দ্র বাঁকা হাসলেন। বেঈমানকে আবার কিসের বোঝানো? সালা গদ্দার, ওকে খতম করতেই হবে, না হলে আরো অনেকে জেলে ঢুকবে। খতম কিভাবে? আরে এজাহাত দিলেই তো ওকে আমাদের থেকে আলাদা করে নেবে। তো কি, তার আগেই আমরা যা করার করব। ঠাঠা দুপুর। মুক্তকেশী দক্ষিণের ঘরের দরজার সামনে চুপচাপ দাঁড়িয়েছিলেন। মুরারিপুকুরের বাগান বাড়িতে যাওয়ার আগে অবধি এই ঘরেই উল্লাস দিনরাত পরীক্ষা নিরীক্ষায় মেতে থাকত। রাতে খাওয়ার পরেও ঘুমোতে যেত না। কত রাতে মুক্তকেশী এসে জোর করে শুতে পাঠিয়েছেন, আলো নিভিয়ে দিয়ে জোর করে খাটে শুইয়ে দিয়েছেন। আজ সেই ঘর নিস্তব্ধ। বুকের ভেতর শুধু ধকধক করে উঠছে। যে ছেলেকে অত বিলাসে আরামে বড় করেছি, তার শরীর আর জেলের অন্ধকারে ক্ষত বিক্ষত হচ্ছে। হাত পেটা খেতে দিচ্ছে, দিনের পর দিন বেঁধে রাখছে, আরো কি কি না জানি করছে। আর মা হয়ে আমি কিছুই করতে পারছি না। ভাবনা মাথায় আসা মাত্র চোখের জল উপচে এসে ঝরতে লাগল। ঠিক তখনই বৈঠকখানার দিক থেকে পায়ের শব্দে তিনি চমকে উঠলেন। পায়ে পায়ে দরজার কাছে এসে দাঁড়ালো লীলা। মুখশ্রী ক্লান্ত, চোখে মলিনতা। মুক্তকেশী স্নেহমাখা চোখে তাকালেন। আজকাল লীলা প্রায়ই আসে। নির্জন দুপুরে দুই অসমবয়সী নারী নিজেদের সুখ দুঃখের কথা ভাগ করে। এ এক অদ্ভুত সান্ত্বনা। এক নারীর সন্তান আর অন্য নারীর প্রেম আজ কারাবন্দী। মাথায় ঝুলছে মৃত্যু খাঁড়া। আয় মা। মুক্তকেশের গলা কেঁপে উঠল। লীলার সঙ্গে আজ ওর ভাই নিরঞ্জনও এসেছে। দুজনেই কাছে এসে প্রণাম করল। লীলা মাথা নুইয়ে বলল, বাড়িতে একা থাকতে ভালো লাগে না খুড়িমা। আমারও তাই মা। শুধু মনে হয় পালুকে যদি চোখের সামনে একবার দেখতে পেতুম। কত কষ্ট পাচ্ছে ওরা। তার মধ্যে খবর পেলাম নরেন গোস্বামী বলে একজন নাকি রাজসাক্ষী হচ্ছে। কি? রাজসাক্ষী? মানে মানে সব নাম ফাঁস করে দেবে? লীলা দীর্ঘশ্বাস ফেলে ভাইয়ের দিকে তাকালো। হ্যাঁ খুড়িমা, নিরঞ্জন কোথা থেকে এত খবর আনছে জানি না। একটা খবরও ভুল নয়। খুড়িমা, আপনি দুশ্চিন্তা করবেন না। পালু দাদারা মন্দ নেই। অরবিন্দ ঘোষ অবশ্য দিনরাত ভগবানের চিন্তায় মশগুল, কিন্তু বাকিরা হাসি ঠাট্টা, গল্পগুজব, গান বাজনা, বইপত্র নিয়ে বেশ মেতে থাকে। শুধু খাবারটা একেবারে ভালো নয়, এই যা। তবে যেদিন মামলার জন্য আদালতে যেতে হয় সেদিন ভালো টিফিন জোটে। জেলের গাড়িতে চেপে ওরা স্বদেশী গান গাইতে গাইতে কোর্ট চত্বরে ঢোকে। আমি নিজের চোখে দেখেছি। কাগজে তো দিনরাত এই মামলারই খবর। জজ, উকিল, মুক্তাররা সাক্ষী জোটাতে ব্যস্ত। আর যাদের নিয়ে এত কাণ্ড, তারা এত আমোদ করে। হ্যাঁ খুড়িমা, মাঝে মাঝে এমন হট্টগোল বাঁধে আদালতের কাজ বন্ধ হওয়ার উপক্রম হয়। তখন জজ সাহেব আবার অরবিন্দকে বলেন ছেলেদের সামলাতে। ওই যে শামসুল আলম বলে এক ইন্সপেক্টর ধরপাকড় করেছিল না, মনে আছে?
তাকে নিয়ে পালুদা গান বেঁধেছে। ওগো সরকারের শ্যাম তুমি, আমাদের শুল, তোমার ভিটে চড়বে ঘুঘু, তুমি দেখবে চোখে সর্ষে ফুল। মুক্তকেশী কোনো কথা বলতে পারল না। ক্ষুদিরামের ফাঁসির খবরটা না চাইতেও চোখের সামনে যেন ভেসে উঠল। যারা 18 বছরের কিশোরকে ফাঁসির মঞ্চে ঝোলাতে পারে, তাদের নিয়ে রসিকতার গান বাঁধলে তারা কি করবে? উফ, কি ছেলেকেই না পেটে ধরেছিলেন তিনি। এমন সময়ও এত রগড় করতে পারে কেউ? সজল চোখে তিনি বললেন, আচ্ছা, নরেন গোস্বামী না কার কথা বলছিলি? সে কে রে? তুই চিনিস নিরঞ্জন? বাহ, চিনবো না? শ্রীরামপুরের জমিদার গোস্বামীরা আছে না, সেই বাড়ির ছেলে, আলালের ঘরের দুলাল। প্রথমে হিন্দু স্কুল, পরে হেয়ার স্কুলে পড়তো। পরে সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ার সময় বাঁকুড়া মেদিনীপুরের দিকে নিজেদের জমিদারি তদারক করতে গিয়ে হঠাৎ করে দেশপ্রেম উথলে উঠেছিল। কোন দল করত? মেদিনীপুরের সত্যেনের দল? না খুড়িমা, যুগান্তরেই ছিল। বারিনবাবু বোধহয় ভেবেছিলেন বড় মানুষের ছেলে, টাকা পয়সা ভালো জোগাবে। সেগুড়ে বালি। আসলে নরেন গোসাই হলো ধনী ঘরের বখাটে ছেলে। দুদিন জেলের লবসি খেয়েই তার দেশপ্রেম ঘুচে গেছে। এখন নিজের বাবার সঙ্গে ষাট করে পুলিশের কাছে সব খবর চালান করছে। হ্যাঁ, তা এতে অরবিন্দ বাবুর কি মত? তিনি বিরক্ত, তবে তিনি এখন ভগবান ছাড়া কোনো বিষয়ে মতামত দিচ্ছেন না। নরেন গোসাইকে সরিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। সুশীল সেন নাকি একদিন গলা টিপে মারতেও গেছিল। জেলের মধ্যে মারবে? তা আবার হয় নাকি? নিরঞ্জন কি বলতে গিয়েও যেন থেমে যায়। বলে, অসম্ভব বলে কিছু নেই রে শেষদি। এই যুগে যদি কেউ মির্জাফর হতে চায়, তাহলে তো তাকে মরতেই হবে। নিরঞ্জনের কথাই ঠিক বলে প্রমাণিত হল কয়েকদিনের মধ্যে। নরেন গোসাইয়ের ওপর হামলা হতে পারে আশঙ্কায় তাকে আলাদা করে দিয়ে পাঠিয়ে দেওয়া হলো জেল হাসপাতালে। সে যখন কোর্টে যায় তখনও সঙ্গে থাকে দেহরক্ষী। আর তাতে অন্য অসুবিধা হল। মেদিনীপুরের সত্যেন বসু হাঁপানিতে ভোগে বলে প্রথম থেকে তাকে রাখা হয়েছে জেল হাসপাতালে। কাজের ফাঁকে ওকে দেখতে যাওয়ার ছল করে হেমচন্দ্র, উল্লাস, উপেনরা সবকিছু জানিয়ে এলো। সত্যেন সব শুনে বলল, আমি ওকে মারব। তাড়াহুড়ো করলে চলবে না। ও এখন পুলিশের একটা অ্যাসেট, সারাক্ষণ সিকিউরিটি। বাপেরও বাপ থাকে হেমদা। মেদিনীপুর কোর্টে অনেক বছর কাজ করেছি। সে কি এমনি এমনি? তোমরা যাও, আমি দেখছি। দিন কয়েকের মধ্যেই সত্যেন রটিয়ে দিল সেও রাজসাক্ষী হবে। নরেন গোসাই বেজায় খুশি। এতদিন কোথাও একটা অপরাধের পোকা কামড়াচ্ছিল, এবার দলে একজনকে পাওয়া গেল। আনন্দে ডগমগ হয়ে সে বেশ ভাব জমিয়ে ফেলল সত্যেনের সঙ্গে। কেমন করে এজাহার দিতে হবে, কিভাবে অ্যাপ্রুভার পেতে হবে, সবকিছু বুঝিয়ে দিল নিখুঁতভাবে। হাসপাতালের করিডোরের অন্ধকারে দাঁড়িয়ে নরেন ফিসফিস করে বলল, দেখো ভাই সত্যেন, এইটাই একমাত্র পথ। আমাদের অন্য ছেলেরা বুঝলো না যে জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই করে বাঁচা যায় না। কোর্টে রাজসাক্ষী হলে তুমি আমি দুজনেই ছাড়া পাবো। হ্যাঁ ভাই নরেন, তুমি ঠিকই বলছো। তা তোমার জবানবন্দি দেওয়ার দিন ঠিক হলো? হ্যাঁ, এই তো সোমবার সকালেই। বলতে বলতেই নরেনের চোখ দুটো জ্বলে উঠল। জানো, পুলিশ বলেছে লন্ডনে একটা জমিও দেবে আমায়। বাহ। সত্যেন ঠান্ডা চোখে তাকিয়ে রইল। এরই মধ্যে যেভাবে বাইরে থেকে গোপনে চিঠি আর খাবার দাবার আসে, সেভাবেই গুপ্ত সমিতির বাকি ছেলেদের কাছ থেকে রসগোল্লার হাঁড়ির আড়ালে চলে এলো রিভলভার। শ্রীশচন্দ্র ঘোষ সব ব্যবস্থা করলেন। একটা রিভলভারে সন্তুষ্ট হলেন না হেমচন্দ্র, আর একটা আনানো হলো। চন্দননগরের ছেলে কানাইলাল দত্ত এগিয়ে এসে বলল, শুধু সত্যেন কেন, আমিও আছে। আরে ওই জন্যই তো পেট ব্যথা বলে হাসপাতালে এসে ভর্তি হয়েছি। কথা শুনে হেমচন্দ্র অবাক হয়ে তাকালেন। কানাই, একে তো মাকে মিথ্যে কথা বলে চাকরিচ্যুতই কলকাতায় এসেছিলি, তার মধ্যে প্রায় দিনই ম্যালেরিয়ার জ্বরে কোঁকাস। ওই তো হাড়জিরে শরীর, তোকে এত ধকল নিতে হবে না। বাবা, কাকে হাড় জিরজিরে বলছেন আপনি হেমদা? জানেন বেটা সারা রাত কি কাণ্ড করে? কানাই,
কি করে আবার? সন্ধেবেলা নাক ডেকে ঘুমিয়ে নেয়, তারপর রাত 11টা বাজলেই এই ঘরের মধ্যে ডাকাতি করতে বেরিয়ে পড়ে। এই ঘরে? মানে আমাদের জেলের এই হল ঘরে ডাকাতি? তবে আর বলছি কি, সবাই তো আমরা তখন ঘুমোই। কার বিছানার তলায় সন্দেশ লুকোনো আছে, কার চাদরে বিস্কুটে টিন বাঁধা, এইসব খোঁজে আর নিমেষে সাফ করে দেয়। উল্লাসের কাছে সব শুনে হেমচন্দ্র হাসি চেপে কানাইলালের দিকে তাকালেন। এসব কি শুনছি রে? আর যেদিন কোনো খাবার জোটে না সেদিন দড়ি দিয়ে কারো কাছার সঙ্গে হাত, কারো কানের সঙ্গে অন্য কারো পা বেঁধে শুয়ে পড়ে, এমন বজ্জাত। ওর কালাপানি তো হবেই। নিদের পক্ষে 20 বছর জেল হবে, দেখো না। ইল্লি আর কি। কৃষ্ণজীবনের কথা শুনে কানাইলাল অমনি তেরিয়া হয়ে উঠল। তোমরা খাটকে যাও 20 বছর জেল, আমিও সব পারবো না। আমার তার অনেক আগেই ছুটি হয়ে যাবে। যাকে এখন তোমরা যাও তো, যাও। আমার কলিক পেনটা আবার চারা দিচ্ছে কিনা একটু কোঁকানোর একটু করি। পরের দিন 31শে অগাস্ট ভোরবেলা হাসপাতালের বারান্দায় সবকিছুই যেন স্বাভাবিক। সেপাইরা টহল দিচ্ছে, করিডোরে স্যাঁতস্যাঁতে গন্ধ, বাইরে কাক ডাকছে। নরেন গোসাই হাসপাতালে ঢুকল, সঙ্গে হিগিন্স নামের এক ইউরোপীয় কয়েদি। দুজনেই এসেছে সত্যেনকে আর একবার ভালো করে মগজ ধোলাই করতে। চোখাচোখি হতেই নরেন উজ্জ্বল মুখে বলল, আরে সত্যেন, আজ তো তোমাকে বেশ চনমনে লাগছে। কনফেশনের স্টেটমেন্টটা ভালো করে দাও, তারপর আমরা দুজনেই মুক্ত। সত্যেন হাসপাতালের দোতলার সিঁড়ির পাশে বসেছিল। কোমরে দড়ি দিয়ে রিভলভার বাঁধা, তার উপর ঢোলা জামা। জামার ভেতরে ছেঁড়া অংশ দিয়ে যে কোনো সময় হাত ঢুকিয়ে ট্রিগারে আঙুল রাখা যায়। ম্লান হেসে বলল, তা ঠিক বলেছ নরেন, সত্যিই মুক্তি। বলতে বলতে ও আর চোখে দেখল কানাইলালও ওদিকের সিঁড়ির পাশে দাঁড়িয়ে। যদি কোনো কারণে সত্যেন ব্যর্থ হয় তবে কানাইলাল শূন্যতা পূরণ করবে। নরেন আবার হেসে বলল, স্টেটমেন্টটা মুখস্থ করেছো তো? সত্যেন তীক্ষ্ণ চোখে একবার নরেনকে দেখল, তারপর ঠান্ডা গলায় জবাব দিল, হ্যাঁ, থিওরি তো মুখস্থ হয়ে গেছে, এবার প্র্যাকটিক্যালটা করে দেখি। প্র্যাকটিক্যাল? কিসের প্র্যাকটিক্যাল হে? নরেন গোসাই আরও কি জিজ্ঞেস করতে গেল, কিন্তু পারল না। বিস্ফারিত চোখে দেখল সত্যেনের জামার আড়াল থেকে বেরিয়ে এসেছে ধাতব রিভলভার। সত্যেন সঙ্গে সঙ্গে ট্রিগার টিপল, খট করে শব্দ হলো, কিন্তু গুলি বেরোলো না। আর দেরি করার সময় নেই। রিভলভারটা এবার টেনে বাইরে বের করে নিয়ে এসে ও সোজা তাক করল নরেনের দিকে। সালা বেঈমান, মাকে বিক্রি করে দিচ্ছিস, মর তুই। প্রচণ্ড এক গুলির শব্দে ঘর কেঁপে উঠল। একজন প্রহরী ঝাঁপিয়ে পড়েছে সত্যেনের ওপর। এবার গুলি লাগলো সেই ইউরোপীয় প্রহরীর কবজিতে। চিৎকার করতে করতে মাটিতে বসে পড়ল সে। নরেনের মুখ ভয়ে সাদা হয়ে গিয়েছিল। ফাঁক পেয়ে ঘর থেকে বেরিয়ে পালাতে যাচ্ছিল সে, আর ঠিক তখনই ওদিক থেকে গর্জে উঠল কানাইলালের বন্দুক। নরেনের পায়ে এসে গুলি লাগলো, তবু সে থামল না। খুঁড়িয়ে খুঁড়িয়ে সিঁড়ি দিয়ে দৌড় দিল। কানাইলাল ছাড়ল না, তাড়া করল। হাসপাতালের ফটক পেরিয়ে নরেন ঢুকে পড়ল একটা সরু গলিতে, কিন্তু গলির দেওয়াল ঘেঁষে কানাইলাল তাকে কোণঠাসা করে ফেলল। আবার গুলি চালালো। নরেন এবার মাটিতে গড়িয়ে পড়ল, আবার উঠে পালাবার চেষ্টা করল, কিন্তু ইতিমধ্যে সত্যেনও ছুটে এসে যোগ দিয়েছে। সত্যেন আর কানাই দুজন মিলে পরপর গুলি চালাতে লাগল। নরেন এবার আর পারল না। তার রক্তমাখা শরীরখানা অর্ধেক নর্দমায় অর্ধেক রাস্তায় হুমড়ি খেয়ে পড়ে রইল। তবু নিশ্চিত হওয়ার জন্য আরও দুবার গুলি ছোড়া হলো। নিথর হয়ে গেল শরীরটা। সারা হাসপাতাল হুলস্থুল। গোটা ঘটনাটা ঘটতে সময় লাগলো সাকুল্যে 4 কি 5 মিনিট। মুহুর্মুহু পাগলাগারদের মতো সাইরেন বাজতে লাগলো। ছুটে এলো জেল রক্ষীরা। নরেনের রক্তাক্ত দেহখানা তুলে নিয়ে যাওয়া হতে লাগলো হাসপাতালে। উল্লাস, হেমচন্দ্র, উপেন, বারিন, মতিলালরা খবর পেয়ে হতবাক। সবাই ছটফট করছে। একমাত্র প্রশান্ত হয়ে বসে আছেন অরবিন্দ। নির্বিকারভাবে তিনি স্নান করলেন, তারপর ধীরে ধীরে ঘরে ঢুকে গেলেন।
ওদিকে সত্যেন আর কানাইলালকে গ্রেপ্তার করা হয়েছে। চারিদিকের চিৎকার হইচই চেঁচামেচির মাঝে ওরা দুজনেই ভাবলেশহীন মুখে হাতে পায়ে দড়ি বেঁধে দাঁড়িয়ে আছে। দুজনের মুখেই খেলা করছে শান্তি। ওরা দুজনেই জানে পৃথিবীর শ্রেষ্ঠ হাসপাতালে নিয়ে গেলেও বিশ্বাসঘাতক নরেনের প্রাণবায়ু আর ফিরবে না। সুরেন্দ্র ঢালাও সন্দেশ বিলি করছেন তার বেঙ্গলের অফিস থেকে। এই খবর পেয়ে রাজ্যশুদ্ধ লোক এসে ভিড় জমিয়েছে পত্রিকার সদর দরজায়। কর্মীরা কাজ করবে কি সন্দেশের দাবিতে কান পাতা দেয়। কোলাহলে বিরক্তি হলেও সুরেন্দ্রনাথ বিরত হচ্ছেন না। সম্পাদকীয় লিখতে লিখতে হেঁকে উঠছেন, দেখিস কেউ যেন খালি হাতে না ফিরে যায়, আজ বড় আনন্দের দিন। কর্মীরা কেউ অনুযোগ জানালে চোখ পাকিয়ে বলছেন, সরকারের কারাগারে সরকারি প্রহরায় থাকা বিশ্বাসঘাতককে হত্যার ঘটনা গোটা বিশ্বের ইতিহাসে শুনেছিস কখনো? ওহ, ইংরেজ সরকারের মুখে একটা চাবুক মারলো ওই কানাই আর সত্যেন। তা যা বলেছেন কর্তাবাবু, পাড়ায় পাড়ায় মেয়েরা শাঁখ বাজাচ্ছে, অনুষ্ঠান হচ্ছে। এমনকি জানেন কর্তাবাবু, শ্রীরামপুরে ওই নরেন গোসাইয়ের বাড়ির কাছেও নাকি মোচ্চ হচ্ছে। হবেই তো। ওরে দেশ এতদিন মির্জাফর, জগৎ শেঠ, রায়দুর্লভদের বেইমানি দেখেছে, বেইমানির শাস্তি দেখেনি। ভাবে বাঙালিরা বুঝি ভীতু। লাহোরের পাঞ্জাবি পত্রিকা, বোম্বাইয়ের ইন্দুপ্রকাশ সকলে অবাক। এ দেখ না কেমন লিখেছে, ট্রেটার্স ইন দ্য ক্যাম্প। আর কেউ দেশের সঙ্গে বেইমানি করার সাহস পাবে না। ইংলিশম্যান তো অনেক ভারী ভারী কথা লিখেছে, ব্রুটাল, ক্যালস, ফল। স্টেটসম্যান আবার বলেছে এটা হলো কাওয়ার্ডলি অ্যাসাসিনেশন। ওইসব লাল মুখদের কাগজের কথা বাদ দে। এলাহাবাদের পায়োনিয়ার পত্রিকা তো বেড়ে জবাব দিয়েছে, বলেছে মোটেই কাপুরুষোচিত নয়, বরং এ হলো দেশের স্বার্থে দুঃসাহসিক আত্মোৎসর্গ। মুখে ঝামা ঘষে দিয়েছে। আর দেশের কথা ছাড়, গোটা দুনিয়া ধন্য ধন্য করছে। প্যারিসের হিউম্যানাইট অব্দি লিখেছে ভারতীয় বিপ্লবীরা যেভাবে কারাগারের মধ্যে রক্ষী বেষ্টিত স্বজাতিদ্রোহীকে হত্যা করেছে তা বিশ্বের ইতিহাসে প্রথম। সত্যি চমকপ্রদ কর্তাবাবু। ব্যাটারা বন্দুক পেল কোথায়? কানাইলাল নাকি আদালতে বলেছে ক্ষুদিরামের ভূত এসে জেলের মধ্যে তাকে রিভলভার দিয়ে গেছে। ছোকরার কলজের জোর আছে বটে, এই সময়ে রসিকতা। দেশের লোক যতই উল্লাসে মেতে উঠুক, 2 মাসের মধ্যে কানাই আর সত্যেনের বিচার হয়ে গেল। দুজনেরই মৃত্যুদণ্ড ধার্য হল। কানাইলাল হাসতে হাসতে ফাঁসির মঞ্চে উঠল। মৃত্যুদণ্ডের আজ্ঞা হওয়ার পর থেকে তার রোগাপটকা শরীরে যেন গত্তি লাগতে শুরু করেছিল। এমন বীরবিক্রমে সে সারাদিন গরাদের অন্তরালে পায়চারি করত, আইরিশ ওয়ার্ডাররা অবধি অবাক চোখে তাকিয়ে দেখত। ফাঁসির পর রাস্তা দিয়ে যখন কানাইয়ের শবদেহ মিছিল করে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছিল, হাজার হাজার মানুষের ভিড়ে শহর অবরুদ্ধ হয়ে গেল প্রায়। সবাই অবাক চোখে দেখছে বীর কানাইকে। এমনকি অবগুণ্ঠিতা অন্তঃপুরবাসিনীরাও বন্ধ গাড়িতে সামিল হয়েছেন এই সব যাত্রায়। কানাইয়ের চিতা যাতে চন্দন কাঠে পড়ে তার জন্য হু হু করে টাকা উঠছে। চিতাভস্যের সামান্যটুকু সংগ্রহ করার জন্য শ্মশানে মানুষের মধ্যে হুড়োহুড়ি। কানাইয়ের শবযাত্রা নিয়ে মানুষের আবেগের বিস্ফোরণে ইংরেজ সরকার আরও সন্ত্রস্ত হয়ে উঠল। বসুমতী লিখল, সমস্ত পথ খই ও পয়সা ছড়াতে ছড়াতে যাওয়া হয়। মিছিলের গমন পথের প্রতিটি বাড়ির মহিলা একটিবার মৃতের মুখ দর্শনের দাবি জানাতে থাকেন। ফলে মৃতদেহের উপর থেকে আবরণ সরিয়ে দেওয়া হয় এবং কিছু দূর অন্তরই সব যাত্রা থামাতে হয়। ঠিক 11 দিন পর সত্যেনের ফাঁসি হওয়ার পর সরকার আর শবযাত্রা করার ভুল করল না। এবারে সরকারি নির্দেশে জেলের মধ্যেই শেষকৃত্য সম্পন্ন হল। সত্যেনের কয়েকজন আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন বটে, কিন্তু তাদের ওপর কড়া নির্দেশ ছিল কোনোভাবেই তারা চিতাভস্য বা মৃতের কোনো চিহ্ন বাইরে নিয়ে যেতে পারবেন না। এই নির্দেশের বিরুদ্ধেও তুমুল বিক্ষোভ হল নানান এলাকায়। শোক দিবস পালিত হল।
তবে কানাইয়ার সত্যেন নিজেদের জীবন আহুতি দিয়ে ছোঁয়াচে জাদু বলে যেন জাগিয়ে দিয়ে গেল বাংলার মানুষদের। এবার পরপর বিশ্বাসঘাতকদের হত্যা শুরু হলো। প্রথমেই সার্পেন্টাইন লেনে বিপ্লবীদের গুলিতে প্রাণ হারালো সেই নন্দলাল দারোগা, যে প্রফুল্ল চাকিকে পুলিশে ধরিয়ে দিয়েছিল। তারপর ঢাকার রমনায় খুন হল আর এক বিশ্বাসঘাতক সুকুমার চক্রবর্তী, হাওড়ায় কেশবচন্দ্র দে। মাস কয়েক পরেই আলিপুর মামলার সরকারি উকিল আশুতোষ বিশ্বাস নিহত হল নদিয়ার পঙ্গু বিপ্লবী চারুচন্দ্র বসুর গুলিতে। একের পর এক খুন হচ্ছে, আর আলিপুর মামলার শুনানি শেষ হয়ে আসছে। মোট 200-রও বেশি সাক্ষীর বয়ান নেওয়া হয়েছে। সাক্ষ্য প্রমাণ জমান পড়েছে 1,500-এরও বেশি। সরকারি পক্ষের উকিল মিস্টার নটন, অরবিন্দের উকিল চিত্তরঞ্জন দাস এবং অন্যান্য উকিলদের দীর্ঘ সওয়ালের পর 1 বৈশাখ আলিপুর বোমা মামলার রায় বেরোনোর দিন নির্ধারিত হল। আগের দিন সারা রাত ঘুমোতে পারল না লীলা। কি এক আতঙ্কে কেঁপে কেঁপে উঠেছে। তারপর চোখের সামনে অন্ধকার আকাশে ধীরে ধীরে সূর্যদেবের উদয় হওয়া দেখেছে। ভোররাতে বোধহয় একটা আলগা চটকা লেগে গিয়েছিল। ছেঁড়া ছেঁড়া স্বপ্ন দেখছিল। অনেকদিন পর লীলা আজ একটা ভালো শাড়ি পরেছে, উল্লাস পরেছে একটা লম্বা পাঞ্জাবি। বিস্তীর্ণ সর্ষে ফুলের মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে ওরা দুজন। চারিদিক জুড়ে হলুদ রোদ আর মৌমাছির গুঞ্জন, বাতাসে ফুলের গন্ধ। লীলা দৌড়ে এসে উল্লাসের দিকে তাকিয়ে বলছে, এই তুমি আবার পালাবে না তো? এতদিন ধরে তোমায় ধরতে ধরতে প্রাণটা ওষ্ঠাগত। উল্লাস হেসে উঠছে। তার সেই হাসিতে যেন আকাশ জুড়ে রোদ ছড়িয়ে পড়ছে। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলেম না। কেন, আমি পালালে তুমি ধরতে পারবে না? বারে, যদি অনেক দূরে চলে যাও কেমন করে ধরবো? উল্লাস হঠাৎ দুহাত বাড়িয়ে লীলাকে কোলে তুলে ঘোরাচ্ছে বন বন করে। এই দুহাত যদি বাঁধাও থাকে তবুও তোমায় আমি ছাড়বো না। ঘুরতে ঘুরতে লীলা পাগলের মতো হাসছে খিলখিল করে। পৃথিবীর সব দুঃখ যেন ঝরে গেছে। সর্ষে ক্ষেতের সর্ষেগুলো যেন নদীর ঢেউ হয়ে যাচ্ছে। সেই ঢেউয়ে নৌকা দুলছে, উল্লাস দাঁড় টানছে। লীলা উল্লাসের কাঁধে মাথা রাখতে যাবে, ঠিক তখনই ঘুম ভেঙে গেল। সকালের আলো জানলা দিয়ে ঢুকছে। বুকের ভেতরটা ধুকপুক করছে, কিন্তু চোখ ভিজে নেই। তারপর হুড়োহুড়ি করে তৈরি হওয়া, আদালতে আসা। চমক ভেঙে লীলা আবার রায় শোনার দিকে মন দিল। বিচারপতি চার্লস পোর্টেন গম্ভীর মুখে রায় পড়ছেন। গোটা এজলাস ভিড়ে ঠাসা, তবু একটা সূচ পড়লেও যেন শব্দ পাওয়া যাবে। হেমচন্দ্র কানুনগো, উপেন, বিভূতি, ঋষিকেশ, অবিনাশ ভট্টাচার্য, ইন্দুভূষণ রায়, এদের সকলের যাবজ্জীবন কালাপানিতে নির্বাসন। পরে শেষের নিরাপদদের 10 বছরের কালাপানি। অশোক নন্দী, বালকৃষ্ণ হরিকানে, সুশীল সেনের 7 বছরের কালাপানি। কৃষ্ণজীবনের 1 বছরের সশ্রম কারাদণ্ড। বাকিরা অর্থাৎ নলিনী, নগেন্দ্র, ধরণী, দেবব্রত, কুঞ্জলাল, এরা সকলে প্রমাণের অভাবে ছাড়া পেয়েছে। অরবিন্দ ঘোষ, তিনিও ছাড়া পেয়েছেন প্রমাণের অভাবে। বিচারপতি চার্লস পোর্টেন শেষ পৃষ্ঠাটি উল্টে তাকালেন সামনের ভরা দর্শকদের দিকে। তার গলা যেন সামান্য কেঁপে গেল। বললেন, অ্যান্ড উল্লাস কর দত্ত অ্যান্ড বারীন্দ্র কুমার ঘোষ, ইউ আর হিয়ারবাই সেন্টেন্সড টু বি হ্যাংড বাই দ্য নেক আনটিল ইউ আর ডেড। দর্শক আসনের সবাই উৎকর্ণ হয়ে শোনে গোটা রায়। উত্তেজনায় লীলার হৃৎপিণ্ডটা যেন গলা দিয়ে বেরিয়ে আসবে। উল্লাসের নামটা শোনা মাত্র ওর স্নায়ুগুলো কেমন যেন অবশ হয়ে এলো। ভরা আদালতেই শোভনার গায়ে এলিয়ে পড়ল। আশপাশের লোকেরা ধরে দাঁড় করায়। লীলার চোখ ঝাপসা। তারই মধ্যে কাঁপতে কাঁপতে ও এজলাসের দিকে তাকায়। বারিনের মুখ গম্ভীর, কিন্তু চোখ নিরুত্তাপ।
কিন্তু পাশে দাঁড়ানো উল্লাস, ফাঁসির আদেশ শুনে সে হাসছে তার পরিচিত হাসি। বাঁচার দায় থেকে তাহলে বাঁচা গেল। মৃত্যু নয়, এ হলো মুক্তি। সার্থক জনম মাগো, জন্মেছি এই দেশে, মাগো তোমায় ভালোবেসে। অদ্ভুত দরাজ কণ্ঠের সেই গান শুনে চমকে উঠেছে আদালতের কর্মচারীরা, এমনকি বিচারপতিও। লীলার বুকের ভেতর থেকে যেন এক দমকা ঝড় উঠছে। শোভনার চোখ ফেটে কান্না বেরোতে চাইছে, তবু সে দাঁতে দাঁত চেপে লীলাকে শক্ত করে আঁকড়ে ধরে রয়েছে। আদালতের বাইরে ততক্ষণে খবর ছড়িয়ে পড়েছে, উল্লাস আর বারিনের ফাঁসি হবে। যে যেদিক থেকে পারছে ছুটে আসছে, কেউ হাতে ফুল, কেউ চেঁচাচ্ছে বন্দে মাতরম। কড়া পুলিশি প্রহরায় বন্দীদের বের করে নিয়ে যাওয়া হচ্ছে। উল্লাস হাসতে হাসতে একবার মাথা ঘুরিয়ে ভিড়ের দিকে তাকালো। হাজারো চোখের ভেতর যেন খুঁজতে চাইল তার লীলাকে। লীলা তখনও শোভনার কোলের ওপর মাথা রেখে কাঁদছে। মনে হচ্ছে বুকের গভীরে ছিঁড়ে খুঁড়ে জ্বলছে আগুন। আগুনের ফুলকিগুলো যেন ভোররাতের স্বপ্নে দেখা নদীর ঢেউ হয়ে যাচ্ছে। আবার জ্ঞান হারাতে হারাতে ওর মনে হলো, আগুন ঢেউ হয়ে গেলেও আগুনের ধোঁয়া থাকবে, আর সেই ধোঁয়া আমাকে সারা জীবন দম বন্ধ করে রাখবে। শুনছ? লীলা আদুরে কণ্ঠে ডাকলেন, আর মুহূর্তে যেন বহু জন্ম অতিক্রম করে ফিরে এলেন উল্লাসকর। কিছু বলছো? তোমার মনে আছে শিলচরে আসার পরে তুমি আমায় কেমন ছাদে নিয়ে যেতে? বাহ, মনে থাকবে না? বরাক নদীর ওপারে সূর্য অস্ত যেত, আমি আর তুমি দেখতাম। বুঝেছি। কি আবার বুঝলে? বৃদ্ধের দুই বলিরেখা ভরা গালে দুষ্টুমির ভাঁজ খেলে যায়। তোমার ছাদে যেতে ইচ্ছে করছে, আর তোমার ইচ্ছে মানে তা তো আমার কাছে আদেশের চেয়েও বেশি। এই না, একদম না। তখন তোমার পায়ের অবস্থা এত খারাপ ছিল না। তুমি পারবে না, তুমি পারবে না আমায় নিয়ে উঠতে, পড়ে যাবে। কিচ্ছু হবে না প্রিয়ে, আজ আমি তোমার সেই প্রেসিডেন্সির উল্লাস। উল্লাসকর উঠে দাঁড়ালেন, দুহাত বাড়িয়ে লীলাকে আলতো করে তুলে নিলেন। কোলে ভরা লীলা যেন হঠাৎই বহু বছরের যৌবন ফিরিয়ে দিল তাঁর শরীরে। পায়ের দুর্বলতা যেন আর নেই। লণ্ঠনের ম্লান আলোয় তাঁর চোখ দুটোয় আবার জ্বলে উঠল সেই পুরনো দীপ্তি। ধরে থাকো, তিনি মৃদু স্বরে বললেন। লীলা তার কাঁধে মাথা রেখে কেঁপে উঠলেন। তুমি পাগল হলে উল্লাস, যদি পড়ে যাও? তাহলে একসঙ্গেই পড়ব। ধীরে ধীরে তিনি সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলেন। প্রতিটি ধাপ যেন অতীতের কোনো সিঁড়ি, যেখানে একদিন তরতর করে ছুটতেন লীলা আর উল্লাস। এখন শ্বাস ভারী, তবু দৃঢ়। অবশেষে ছাদে পৌঁছতে পারলেন উল্লাসকর। চারিদিক গোধূলির অগ্নিমেঘে রঙিন। বরাক নদীর ওপারে আকাশে লাল, কমলা, বেগুনি রঙের আঁচড়। পাখিরা দল বেঁধে ফিরছে। বাতাসে দূরের সাঁঝবাতির ঘণ্টার ধ্বনি। উল্লাসকর টলমল পায়ে লীলাকে কোলে নিয়ে একদম কিনারায় এসে দাঁড়ালেন। দেখো দেখো লীলা, আজও নদীটা ঠিক তেমনি, শুধু আমরা একটু বুড়িয়ে গেছি। লীলা চোখ মুছলেন। গোধূলির আলোয় তার মুখে মিশে গেল অশ্রু আর হাসি। তুমি এখনো আগের মতোই আছো উল্লাস, যে আমায় কোলে নিয়ে সূর্যাস্ত দেখতে পারে। আচ্ছা, আমরা কলকাতা ফিরে যেতে পারি না? উল্লাসকরের চোয়াল মুহূর্তে শক্ত। কলকাতা? কি হবে সেখানে গিয়ে? আমার বাবা মায়ের স্মৃতি, তোমার বাবা মায়ের স্মৃতি। বিধানদাও তো কবে থেকেই বলছেন আমাদের জন্য কিছু একটা ব্যবস্থা
তুমি তো রুট বাসের পারমিটটাও নিলে না। নেওয়ার প্রশ্নই নেই। লীলা, লীলা, তোমায় বহুবার বলেছি, ওই বুক চিরে দেওয়া বাংলায় আর ফিরতে ইচ্ছে করে না। একসময় গোটা বাংলা ছিল সবার সেরা। স্লো পয়জন করে সেই বাংলাকে ভেঙে গড়িয়ে খুন করা হচ্ছে পূর্ব পাকিস্তানে খেয়ে এবার বাংলায় দলাদলি। বিধানদাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু কিন্তু তিনি এখন মুখ্যমন্ত্রী। তার থেকে কিছু নেওয়া মানে সরকারের থেকে নেওয়া, সেই প্রশ্নই নেই। উল্লাসকর তেতো মুখে বললেন। লীলা উদাস চোখে দূরে তাকিয়ে রইলেন। তুমি যখন আন্দামানে চলে গেলে, বিধানদার নিয়ম করে আমাদের খোঁজ নিয়ে যেতেন, জানো? জানি। আচ্ছা আচ্ছা লীলা, তুমি তো কখনো জানতে চাওনি আন্দামানে আমি কি করতাম? আমি যে সব খবর পেতাম। কিভাবে? সেখানে আমার চর ছিল। চর? কে সে? তুমি চিনবে না তাকে। সে আমার এক বোন। কি নাম তার? লীলা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, ধরে নাও আমার নামের সঙ্গে মিলিয়েই তার নাম, নীলা। এরপর তাঁরা দুজনেই অনেকক্ষণ চুপ করে বসে রইলেন। আকাশ ধীরে ধীরে অন্ধকারে ডুবে গেল। ফুটে উঠতে থাকল তারা। উল্লাসকর ক্ষীণ দৃষ্টিতে খুঁজতে লাগলেন আকাশে, প্রতিদিন যেমন খোঁজেন। ওই তো বিপিন কাকা, ওই তো প্রফুল্ল চক্রবর্তী, ওই যে ক্ষুদিরাম, আর পেকাঠি। নিচে শিলচরের ঘরে একে একে প্রদীপ জ্বেলে উঠতে লাগল। বাতাসে ভেসে আসতে লাগল বরাকের গম্ভীর গর্জন আর তাদের নিঃশব্দ নিঃশ্বাসের সুর। দূরের রাত পাখির ডাক, ব্যাঙের একঘেয়ে ডাক মিশে যেতে লাগল নদীর স্রোতের সঙ্গে। উল্লাসকর নিঃশব্দে লীলার হাত মুঠোয় চেপে ধরলেন। কাঁপা গলায় গেয়ে উঠলেন, ধন দান পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। উল্লাসকর দত্ত ইতিহাসের হারিয়ে যাওয়া নায়ক, হারিয়ে যাওয়া প্রেমিক, বাঙালির বীরত্ব, পৌরুষ ও প্রেমের সার্থক দৃষ্টান্ত। ফাঁসির আদেশের পরে তার পক্ষ থেকে সাজা কমানোর জন্য আপিল করা হয়। ব্রিটিশ বিচার ব্যবস্থা তার ফাঁসি রদ করে যাবজ্জীবন কারাদণ্ডে দিয়ে আন্দামান সেলুলার জেলে পাঠান উল্লাসকরকে। আন্দামানে জাহাজে ওঠার আগে তিনি লীলাকে জিজ্ঞেস করলেন, অপেক্ষা করবে তো? যাবজ্জীবন থাকতে হবে না, দেখবে আমি ঠিক ছাড়া পাবো। আমরা কিন্তু স্বাধীন ভারতবর্ষে বিয়ে করবই। আন্দামানের সেলুলার জেলে চরম অত্যাচারে তিনি পাগল হয়ে গিয়েছিলেন। বছরের পর বছর বন্দী থেকেছেন মাদ্রাজের পাগলাগারদে। কিন্তু যার নামেই উল্লাস, তাকে কাবু করতে পারে এমন কি কেউ থাকতে পারে? স্বাধীনতার জন্য সশস্ত্র বিপ্লব তাঁর ও লীলার গোটা জীবনটাকেই ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল। কিন্তু তাতে অনুশোচনা ছিল না বিন্দুমাত্র। 1920 সালে জেল থেকে মুক্তি পান উল্লাসকর, আর 1948 সালে 63 বছর বয়সে অবশেষে মিলন হয় তাঁর লীলার সঙ্গে। কেমিস্ট্রির বিদ্যা কাজে লাগিয়ে যে হাতে বোমা বানাতেন, সেই হাতেই আদরে বুকে তুলে নিচ্ছেন প্যারালাইজড বাল্যপ্রেমিকাকে। হা হা করে হাসতেন, মাতিয়ে রাখতেন শত বিষাদেও, আবার দপ করে জ্বলে উঠতেন দাবানলের মতো। 1965 সালে 80 বছর বয়সে উল্লাসকর যখন মারা যাচ্ছেন, তখন তার দুটি বিখ্যাত লেখা দ্বীপান্তরের কথা এবং আমার কারাজীবন লেখা শেষ।
সক্রিয় রাজনীতির সঙ্গে উল্লাসকরের শেষ জীবন একেবারেই সম্পর্কহীন। বোমদাদুর শেষ দিনগুলি নিঃশব্দ, নিরুচ্চার, নিরুত্তাপ। বোমা মামলার 120 বছরের মধ্যেই বাংলার অগ্নিসন্তান উল্লাসকর দত্ত হারিয়ে গিয়েছেন কালের গর্ভে। আজ শুনলেন দেবারতী মুখোপাধ্যায়ের লেখা উল্লাসকর অন্তিম পর্ব। নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও, ভাষ্য স্পন্দন দাস, উল্লাসকর ঋতব্রত মুখার্জি, লীলা নিশা দরিয়া, নিরঞ্জন রাজবীর ঘোষ, শোভনা শর্মিষ্ঠা চক্রবর্তী, বিরাজমোহিনী কেয়া মুখার্জি, অরবিন্দ শুভায়ন রয়, মুক্তকেশী গার্গীহর চট্টোপাধ্যায়, বারিন সৌরভ চক্রবর্তী, উল্লাসকর বৃদ্ধ সমীর কুমার চরিত, লীলা বৃদ্ধা আলপনা শর্মা, উপেন পল্লব মণ্ডল, হেমচন্দ্র সায়ন্তন ঘোষ এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।